আচ্ছা, গাভীকে খড় খাওয়াইলে দুধ কমে, এটা ভুল কথা। আমরা যারা গাভী লালন পালন করি, গাভীকে আমরা পর্যাপ্ত ঘাস দেই। ঘাস দেওয়ার পরে ঘাস কিন্তু গরু কিন্তু আমরা কেটে দেই বা অনেকে গোটাল দেই। ঘাস খাইলে কিন্তু পানির চাহিদাটা পূরণ হয়ে যায়, পরবর্তীতে পানি কম খেতে চায়। ঘাস খাওয়ার পরে অবশ্যই ড্রাই ম্যাটার দিতে হবে, গাভীকে শুকনা খড় দিতে হবে এক ডালি। আমাদের গ্রামের ভাষায় আমরা ডালি বলি না, এক ডালি খড় কেটে গাভীর সামনে দিবেন। খড়টা যখন খাবে মুখে লালা আসবে, লালার কারণে জাবর কাটবে, জাবর কাটলে পরের বেলা যখন পানি দিবেন পর্যাপ্ত পানি খাবে। দুধ হইতে গেলে প্রথম শর্ত হলে গাভীকে পেট ভরে পানি খাওয়াইতে হবে। একটা গাভী 20 কেজি দুধ দিলে 120 কেজি পানি খাওয়াইতে হবে। এবং আমার নিজস্ব 4টা গাড়ি আছে, আমার নিজের গাড়িতে আমি সারা বাংলাদেশ গরু পাঠাই। আমার 8 জন রাখাল আছে, শুধু গরুই দিয়ে বেড়ায়। আচ্ছা, আর কোনো প্রশ্ন? কারো প্রশ্ন থাকলে ইয়েটা নাও, ইয়েটা দাও। আপনার এই খামার ব্যবস্থাপনার জন্য জমি কেমন লাগে? আমার এই খামারে বর্তমান ঘাসের জমি আছে 19 বিঘা। আমার 19 বিঘাতে ঘাস আছে। আপনারা ঘাসটা বাংলাদেশের বিভিন্ন জাতের ঘাস চলে আসছে, যেটা হাইব্রিড জাতের ঘাস সেটা আপনারা গাড়বেন। যাদের উঁচু জমি, উঁচু জমির ঘাস আলাদা, নিচু জমির ঘাস আলাদা। যদি উঁচু জমির ঘাস জমি থাকে, অবশ্যই উঁচু জমির ঘাসটা করলে 5 বছর আপনারা ঘাসটা ভালো রাখতে পারবেন। এবং ঘাস যদি না থাকে আপনার গরুর জোর থাকবে না, 1 নম্বর। আর ঘাসের শুধু গেড়ে রাখলেই হবে না, ঘাস গাড়লে ঘাসের পিছনে যত্ন করতে হবে। আমরা যেমন ভুট্টা গাড়ে জমিতে সার দেন, পানি দেন, ওই ঘাসের জমি সেম। আপনি যদি গরু না পালে ঘাসেরও ব্যবসা করেন, অনেক টাকা লাভ আছে। 1 কেজি ঘাস, 1 মণ ঘাস বাজারে বিক্রি হয় কত? 200 টাকা। আপনার উৎপাদন করতে খরচ হবে 50-60 টাকা। আপনার বাসায় 2 বিঘা জমি আছে, আপনার একটা গরু আছে, আপনি 2 বিঘা জমিতে ঘাস গাড়েন। একটা গরুকে খাওয়ানোর পরে বাজারে 1 ভ্যান করে ঘাস পাঠায় দেন। আপনি বাজারে 1000 টাকার ঘাস বিক্রি করে আসলেন, তাহলে মাসে 30,000 টাকা আসলো। আপনার একটা গরু 20 কেজি দুধ দেয়, ওখানে মাসে 30,000 টাকা, মাসে কত আসলো? 60,000। আপনি পিছনে তাকাইতে হবে না। সেক্ষেত্রে আমার পকেটে আছে একটু পরে। সেক্ষেত্রে আপনারা যদি ঘাসও গাড়ে বিক্রি করেন, লস নেই। আপনার ঘাস আছে আর একজনের ঘাস নেই, আপনার কাছে কিনে খাওয়াবে। 200 টাকা দিলাম ভাই, 1 মণ ঘাস দাও, লস নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, গাভীকে খড় খাওয়াইলে দুধ কমে, এটা ভুল কথা। আমরা যারা গাভী লালন পালন করি, গাভীকে আমরা পর্যাপ্ত ঘাস দেই। ঘাস দেওয়ার পরে ঘাস কিন্তু গরু কিন্তু আমরা কেটে দেই বা অনেকে গোটাল দেই। ঘাস খাইলে কিন্তু পানির চাহিদাটা পূরণ হয়ে যায়, পরবর্তীতে পানি কম খেতে চায়। ঘাস খাওয়ার পরে অবশ্যই ড্রাই ম্যাটার দিতে হবে, গাভীকে শুকনা খড় দিতে হবে 1 ডালি। আমাদের গ্রামের ভাষায় আমরা ডালি বলি না, 1 ডালি খড় কেটে গাভীর সামনে দিবেন। খড়টা যখন খাবে মুখে লালা আসবে, লালার কারণে জাবর কাটবে, জাবর কাটলে পরের বেলা যখন পানি দিবেন পর্যাপ্ত পানি খাবে। দুধ হইতে গেলে প্রথম শর্ত হলে গাভীকে পেট ভরে পানি খাওয়াইতে হবে। একটা গাভী 20 কেজি দুধ দিলে 120 কেজি পানি খাওয়াইতে হবে। সকালে 60 কেজি, বিকেলে 60 কেজি পানি খাওয়াইতে হবে। এখন যদি 50 কেজি পানি দিয়ে গাভী পালন করেন, 20 কেজি দুধ হবে না। সেগুলো আমরা পরামর্শগুলো যারা গাভী কিনে আমরা লিখে দিই না। এখন আমাদের যেটা সায়েন্স মতে স্যাররা যেটা শিখাচ্ছে, সাদা পানি দিয়ে রাখার, এই ক্ষেত্রে অনেকে করতেছে বড় ভাইয়ারা, আমরা করি না। কারণ আমার একটা গরুই একটা সম্পদ। আমার গরু যদি দুধ না হয়, আমি পরীক্ষা করতে করতে আমার 6 মাস গেল, তাহলে তো আমি 6 মাসে হারাই যাব। আমার বাপ দাদারা যেভাবে খাওয়াইছে, পানি দেওয়ার পর দানাদার খাবার দিয়ে আমরা খাওয়াই, খাওয়ানোর পরে আমরা ঘাস খড় দিই, এটাই আমরা করি। আমরা সাদা পানি দিয়ে রাখি না। ইয়াটা দাও, মেশিনটা কোথায়? পুশ করো। তার পানির চাহিদা মানে পানি খাবে এমন কোন জিনিস খাওয়াইয়া তারপর কিন্তু পানিটা দিতে হবে। তার মানে তার পানির চাহিদাটা আবার আসতে হবে। জি, শুকনা খড়, উনি বলছে 1 ডালি শুকনা খড় দিলাম, শুকনা খড় খাইলে তো তার পানি খাওয়ার জন্য চাহিদা হবে, তখন কিন্তু পানিটা সে বেশি টানবে। ঘাস খাওয়ার পর কিন্তু আমরা পানি দিলে সে বেশি খাবে না, না অল্প খাবে। এখন এই জিনিসটা ঘাস আর সাইলেজ একই জিনিস। আমরা যখন ঘাস থাকবে না তখন আমরা আচার খাওয়াই। এই সাইলেজটা করা মানে একটা আচার। আমরা আমের দিনে আম খাই না, তখন আমের সিজন থাকে না, আমের মজা নিতে গেলে আচার খাই। তাই যখন যার ঘাস নেই তারা সাইলেজ খাওয়ায়, কিন্তু সাইলেজের প্রোটিনের মানটা বেশি থাকে। সাইলেজ খাওয়ালে গরু ফিডিং ভালো থাকে, সাইলেজ খাওয়ালে দুধ বাড়ে, মাংস বাড়ে। আপনার সাইলেজ খাওয়াইতে পারেন। আমরা যারা নীলফামারী রংপুর এলাকার লোক, আমরা ঘাসই খাওয়াবো, কারণ আমাদের এলাকায় পর্যাপ্ত ঘাস আছে। আবাদ করতে না পারলে রাইলের ধার থেকে কাটে আনে খাওয়াবো। ঘাস খাইলেই হয়েছে, আবাদি ঘাস খাওয়াইতে হবে এমন কোনো নিয়ম নেই। দুব্বা ঘাস খেলে দুধ বেশি হয়। জি বলো।
আমি আপনাদের মতন যুব উন্নয়নের ট্রেনিং নিয়েছি, এটা খামার করার অন্তত 10 বছর পরে স্যাররা আমাকে ট্রেনিং করাইছে। আমরা ট্রেনিংয়ে অনেক কিছু শিখছি এবং বাস্তবে অনেক কিছু শিখছি। আমরা স্যাররা যে ট্রেনিংটা করতেছে এখানে সীমাবদ্ধ থাকলে হবে না। ট্রেনিং আর বাস্তবতা দুইটা আলাদা জিনিস। পড়াশোনা করে লেখাপড়া করছেন, লেখাপড়া করে চাকরি পাচ্ছেন না, কি জন্য? আপনার ওই পড়াশোনার যোগ্যতা অনুযায়ী আপনার চাকরিটা হচ্ছে না। আপনার ওটা গ্রান্টেড হতে হবে যে আমি এই জিনিসটা পারি। যখন আপনার গাভীটা নিজে হাতে কলমে শিখবেন, ওটা অরিজিনাল ট্রেনিং। আমরা যুব উন্নয়নে সবাই ট্রেনিং করব, এটা নিজের আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য। আমি জানি অনেক কিছু, জানার পর আরো কিছু জানতে হবে, ঠিক আছে? জি, আমার 2 নম্বর প্রশ্ন আছে, আপনি বললেন যে মাসে 250 থেকে 300টি গাভী সেল করেন। হ্যাঁ, ওটা কি উৎপাদন করার এই খামারে ব্যবস্থা আছে কিনা? না, এখান থেকে আমরা আপনাদের মতন আপনারা যেমন আজকে 60-70 জন আসছেন, আপনারা দেখেন যে গেলে আমার সাথে কাজ করতেছেন। রুবেল ভাই, আমার 5টা বকনা কেনার মতন সামর্থ্য আছে, আমি 5 লাখ টাকা ইনভেস্ট করছি। এই 5টা বাচ্চা যখন প্রেগনেন্ট হবে, আপনার মতন আমার অনেক খামারি আছে শত শত, ওরা গরুটা রেডি করে আমার খামারে দেয়, আমার কাছে সেল করে। এটা একটা বিজনেস। দুধের দাম নাই রুবেল ভাই, আমি গরুটা 1 লাখ টাকা দিয়ে একটা বাচ্চা কিনলেন, এই বাচ্চাটা যখন রেডি হবে বিক্রি হবে কত? নিম্নে 2,20,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত, এর মধ্যে ভেরি করবে। আমার এই গরুটার পিছনে কস্টিং কত? 50 থেকে 60,000, নিজে পালবো। তাহলে আমার বাচ্চাটা পড়লো কত? 1.5 লাখ। রুবেল ভাইয়ের কাছে বেচে দিলাম 2,40,000, আমার লাভ থাকলো কত? হ্যাঁ, 90,000 টাকা। আরো 40,000 টাকা, 50,000 টাকা তো ঠিকছে, ঠিকছে। তো 10টা রেডি করছো, কত দিল? বছরে 5 লাখ। আর কিছু লাগে? মাসে বেতন কত? গরুর দুধ বেচে খাইতে হবে না, ভাইয়েরা দুধ বিক্রি করে। এবার এখন বড় চাকরি করে, ভাইয়েরা বড় চাকরি করে, বাসায় গরু পালে। কেন? 80 টাকা দুধের কেজি। চাকরির পাশাপাশি মাসে একটা গরু থেকে বাসায় 20-30,000 টাকা কামাই করে। ওনার 10টা গাভী আছে, 30,000 টাকা, 10 টাকা 3 লাখ টাকা ওনার বেতন। এক সময় তো চাকরি বাদ দিয়ে ওইটাই পিছনে লাগবে। সারা জীবন তো মানুষের চাকরি করবো না, আমরা নিজের কর্মসংস্থান আমরা নিজেরা তৈরি করি, একটা দিয়েই করি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমরা স্যারের কাছ থেকে 2টা কথা শুনবো। স্যার নোয়াখালী থেকে আসছে, ওনার আন্ডারে প্রায় 300-র উপরে মহিষ পালন হয়। আমরা যে গাভীর ব্যাপারে অনেক কিছু জানলাম, আমরা মহিষের ব্যাপারে কিছু জানবো। যারা মহিষ পালতে চান বসেন স্যার, বসেন, সমস্যা নেই। আমরা সবাই ধন্যবাদ স্যারদেরকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করার জন্য ধন্যবাদ। শ্রদ্ধেয় বড় ভাই রুবেল ভাইকে, এই খামারের সম্মানিত মালিক ভাই কিন্তু আপনাদের লাভের কথা, প্রফিটের কথা, কেমনে ভালো থাকবেন সেগুলো বলতেছে। আমি কিন্তু আপনাদেরকে পরতে পরতে যেসব সমস্যাগুলা পড়বেন, গর্তগুলা, আমি সেগুলা বলে দিচ্ছি, একটু বিষয়গুলো খেয়াল করেন। প্রথমত কিন্তু যখন আপনারা একটা ঘর করেন, এই ঘরটার দিকে দেখেন প্রত্যেকটা গাভীর পিঠ থেকে চালের উচ্চতা কতটুকু, কমপক্ষে 10 ফিটেরও বেশি, ঠিক কিনা? দেখেন উনি টিন ব্যবহার করছে কিন্তু অ্যাসবেস্টাস বুঝেন, সিমেন্টের টিন গুলো। এখন আপনি কিন্তু এখানে দেখি চলে যায় কিন্তু খামার তৈরি করে ফেললেন কিভাবে? বাজারে যাই সবচেয়ে ভালো টিন কিনছেন, অ্যারাবিয়ান হর্স KYC। একটু চিন্তা করেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন টিনের উপর তাপ পড়বে, আপনার গরুটার উপর তাপমাত্রার প্রভাব বিস্তার করবে। আমাদের চামড়া থেকে এদের চামড়া কিন্তু অনেক বেশি গাঢ়। তখন আপনি কিন্তু শীতকালে তারা কি করতেছেন? গোসল করাচ্ছেন না, কি হবে? তার ইন্টারনাল টেম্পারেচার বাড়ি থাকবে, তখন সেটা দুধের উপর প্রভাব পড়বে, খাবার উপর প্রভাব পড়বে। তার ইন্টারনাল যখন টেম্পারেচার হাই থাকবে, আপনি তো এই বিষয়ে জানেন না। এই কারণে তাহলে কি করতে হবে? ঘর করার সময় আপনি ঘর কিভাবে করবেন এই বিষয়ে স্যাররা আপনাদেরকে যে বিষয়ে আপনাদেরকে যখন যায় বলবে, এগুলা বিজ্ঞানসম্মত রিসার্চ করা, স্যারদের কথার বাইরে আপনারা কোনোই করবেন না। স্যারদের নাম্বারটা সেভ করে রাখবেন, স্যারদের সাথে যোগাযোগ করে ঘরের বিষয়টা করবেন। আর গাভী পালনের বিষয়ে যে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, সেটা হলো গাভীর নির্বাচন বিষয়ে ভাই কথা বলছে। আমি বলবো গাভীর যত্নের বিষয়ে, গাভীটা আপনি কিভাবে যত্ন করবেন। আপনি অবশ্যই ডেলি 2 বার গোসল করানোর চেষ্টা করবেন, না হলে 1 বার তো অবশ্যই করাবেন। সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, যেই কাল হোক, ঠিক আছে? 6 ঋতুতে আপনি প্রতিদিন গোসল করাতে চেষ্টা করবেন। আর ঘরটা সবসময় দেখেন তার পায়ের প্রথম অংশ থেকে পিছনের অংশ পর্যন্ত 1/2 ইঞ্চির বেশি কিন্তু ঢালু না। আপনি কি করতেছেন? আপনি একটু অলস মানুষ, ডোন্ট মাইন্ড, আপনি একটু অলস মানুষ, ঘরটাতে কি করছেন? 4 থেকে 5 ইঞ্চি ঢালু দিলেন। আচ্ছা, পেটে যখন বাচ্চা আসলো, তখন কিন্তু বাচ্চাটা প্রসব করার এই 40-50 দিন আগ থেকে মুখে চলে আসে, আস্তে আস্তে মুখের দিকে চলে আসে। যখন ঘরটা ডালু থাকবে, বাচ্চাটা কিন্তু মুখে চলে আসবে। বাচ্চা যখন চাপ দিবে, বাচ্চা তো একটা সময় ওয়েট ধরে রাখতে মারও কষ্ট হয়, আমাদের মা যারা আছেন তারা জানেন। তখন আস্তে জ্বরের মুখটা খুলে গেলে তখন বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। তখন আপনি চিন্তা করবেন, আমি রুবেল ভাইয়ের খামার থেকে কি গরু কিনলাম, উনি বাচ্চাটা এভাবে দিয়ে গেল। আপনি কিন্তু রুবেল ভাইয়ের উপর মনে কষ্ট, এতে রুবেল ভাইয়ের কিচ্ছু আসবে যাবে না। আপনার ঘরের তৈরির কারণেই সমস্যাটা হয়েছিল।
তাহলে ঘর তৈরি করার সময় কি করবেন, ঢালুটা কত ইঞ্চি, সর্বোচ্চ 1 ইঞ্চি। আপনি দেখেন ভাইয়া 1 ইঞ্চির বেশি দেয় নাই। এবং ওনার একটা গরু পিছলাগায় কখনো হিপ জয়েন্ট খুলবে না। হিপ জয়েন্ট বুঝছেন কিনা, আমাদের দুই পায়ের মাঝখানে এরকম একটা জয়েন্ট আছে, এদের মাঝখানে একটা ই থাকে, কি বলে এটা, ক্যালসিয়ামের মতো একটা পিচ্ছিল পদার্থ থাকে। এই হিপ জয়েন্টটা খুলে গেলে এই গরুটা কখনো দাঁড়াবে না। তাহলে ঘরে সবসময় কি রাখতে হবে, এই যে প্যাডগুলো দেখতেছেন প্লাস্টিকের, এই প্যাডগুলো অবশ্যই ইউজ করবেন। আপনি এদেরকে ভালোবাসলে আপনার এদের প্রতি ইন্টেনশন এরকম থাকতে হবে যে এরা আপনার সন্তান। আমি এটা হলপ করে বলতে পারবো, এই প্রত্যেকটা প্রাণীর প্রতি উনি রুবেল ভাই যেরকম সন্তানকে ভালোবাসে, এই প্রাণীগুলোকে ভালোবাসে। এই কারণে উনি আজকে এই পর্যায়ে আসতে ধীরে আসেনি, কিন্তু উনি সকাল 9টায় আসছে, উনি রাইতে 2টায় খামার থেকে যাবে, এখানে খাওয়া শোয়া রেস্ট এখানে। কারণ কি, এইগুলোই ওনার রিজিক বলেন, মানসিক শান্তি বলেন, এদের মাধ্যমে আসতেছে। তাহলে কি করতে হবে, প্রাণীদের প্রতি সর্বাত্মক ভালোবাসা আসতে হবে। আপনারা এখানে কেউ খামার করবেন, কেউ চিকিৎসা করবেন। কালকে এখানে একটা গরু ভাইদেরকে দেখলাম, একটা গরু শুয়ে গেছে, এটার মিল্ক পিবা ছিল, সকালে একবার ক্যালসিয়াম দিছিল, এটা উঠে দাঁড়াচ্ছে না। পরে কি করতেছে ওনারা, পাটার ছালাটা গরম করে আবার গায়ের উপর দিয়ে এটা ঘষতেছে, তার তাপমাত্রা টেম্পারেচারটা ডাউন ছিল উঠানোর জন্য। পরে রাতে আবার ক্যালসিয়াম দিছে, এখন উঠে দাঁড়াইছে, ওই পাশে আছে, ঠিক হয়ে গেছে। এবং সকালেও দুধ দুইছে। এখন আপনি কি করলেন, আপনি ডাক্তারে মোটামুটি জানলেন, কোথায় না কোথায় দেখছেন, আপনি ইনজেকশন দুটো দিয়ে দিলেন, কি কারণে, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন, আর একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে দিলেন, টেম্পারেচার আরো ডাউন হয়ে যাবে। বুঝছেন কিনা? এই কারণে কি করবেন, অল্প বিদ্যা দিয়ে কখনো খামার করবেন না, এটা নিয়ে প্রতিনিয়ত রিসার্চ করবেন। আমাদের অনেকজন বিজ্ঞ, আমাদের ডিবিএম ডাক্তার আছে, আমাদের স্যাররা আছে, স্যারদের সাথে যোগাযোগ করে সবসময় এই জিনিসটা করবেন। যখন একটা বাছুর হবে, বাছুর দেয়ার কয় ঘন্টার ভিতরে কোলেস্ট্রাম খাওয়াবেন, মানে হচ্ছে যে এই যে শাল দুধটা আছে না, কতক্ষণের ভিতরে খাওয়াবেন। তারপরে তার নাভির পরিচর্যা কিভাবে করবেন, সকাল বিকাল নাভিতে বায়োডিন দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে বাছুরটার বয়স যখন 30 থেকে 35 দিনের মধ্যে, তখন একটা বিষয় খেয়াল করবেন, এই যে সে এতদিন দুধ খাইছে, তার পেটের ভিতরে ছোট ছোট কৃমি হয়, আমরা গুঁড়া কৃমি বলি। এই কৃমিগুলোর জন্য তাকে কৃমির পাউডার পাওয়া যায় বাজারে, গ্রুপের নাম হচ্ছে পাইপেরাজিন সাইট্রেট। এই পাউডারটা ব্যবহার করবেন। 45 দিন পরে আপনি অ্যালবেন্ডাজল গ্রুপ আছে, ওটা লিকুইড ফর্মে আছে, বোলাস ফর্মে আছে, যেটা খাওয়াবেন। 3 মাস পর পরে অবশ্যই কৃমি ওষুধ ব্যবহার করবেন, ঠিক আছে? এত বড় গরুর যদি একটা বাচ্চা হয় 15-20 কেজি, তখন আপনার এই ভাইয়ের উপর একটা মনে কষ্ট আসবে। এটার জন্য দায় সম্পূর্ণ আপনি, কেন রুবেল ভাই না, কেন না, একটু বিষয়টা খেয়াল করেন। আপনাদের আপনাদের না, বাংলাদেশে একটা সিস্টেম আছে কি, পেটে বাচ্চা আসলে কৃমি ওষুধ খাওয়ানো যাবে না। আচ্ছা, যারা কৃমি ওষুধটা তৈরি করছে এরা আমি আপনার থেকে অনেক বেশি বিজ্ঞ না? অবশ্যই বিজ্ঞ। তাহলে কি করবেন, 4 মাসে একবার কৃমি ওষুধ ব্যবহার করবেন, 7 মাসে আবার কৃমি ওষুধ ব্যবহার করবেন, তাহলে গর্ভকালীন। তাহলে কি হবে, মাও ভালো থাকবে, কারণ কৃমি কখনো খারাপ জিনিস খায় না, এটা মাথায় রাখবেন। কৃমি সবসময় ভালো, শরীরে সবচেয়ে ভালো জিনিসগুলো কৃমি খাই ফেলে। এই কারণে এই 4 মাস এবং 7 মাসে কৃমি ওষুধটা ব্যবহার করবেন। আর বাচ্চা দেওয়ার পরে যেসব বিষয়গুলো, সেসব বিষয়গুলো অবশ্যই করবেন। ভাইয়ের একটা চ্যানেল আছে, আমরা আসলে ওই চ্যানেলটা দেখি উদ্বুদ্ধ হয়েছি, না হলে আমি এর আগে আমার জীব উদ্দেশ্যে কখনোই নীলফামারী আসে নাই। গতকাল আসি আমরা একদম 1টা-2টা পর্যন্ত ছিলাম, এখানে দেখে গেছি। তখন ভাই বলছে যে কালকে আবার আসেন। মূলত এখানে উনি আমাকে আগে দেখে নাই, আমি দেখি না, শুধু উনার এইগুলা দেখছি, ভিডিওগুলো দেখছি, আশেপাশে খবর নিয়েছি। বলতেছে, সবাই বলতেছে যে আমরা যাই বলছে এতে থেকে 2-1 লিটার দুধ বেশি, এই জন্য আমাদের এখানে আসা। তো আপনাদের আপনারা অনেক দূর থেকে আসছেন, অনেক দিন পর্যন্ত। স্যার, এটা কত দিনের ট্রেনিং স্যার? 3 মাসের ট্রেনিং। 3 মাসে আপনারা অনেক কিছু শিখছেন। আমি এই আপনাদেরকে আসলে মানে ক্ষুদ্র একটা বিষয় বলছি কি, গাভীর যত্ন, তারপর হচ্ছে বাছুরের যত্ন, গৃহ নির্মাণ, এগুলো নিয়ে স্যাররা আপনাদেরকে বিশদভাবে বুঝাইতেছে। আর আপনারা মোটা তাজার করণের বিষয় যদি করেন, জাত উন্নয়নের বিষয় করবেন। দেশে শাহিওয়ালটারে বেশি গুরুত্ব দেয়, শাহিওয়ালের বাছুরগুলার গুরুত্ব দেয়, শাহিওয়ালের বাছুরগুলা কিনবেন, চুটটা দেখবেন, গলকম্বলটা দেখবেন, এটা যত বেশি সুন্দর এটা রেট তত বেশি। হ্যাঁ, বিক্রি করার আগে একটু জিংটিং খাবেন ভালো মানের, যেটা মনে করেন, আমি কোনো কোম্পানির নাম বলবো না, যেটা ভালো মনে করেন, দাম যেটার বেশি। তবে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ভালোবাসলে এরা আপনাকে ভালোবাসবেই। কথা বুঝছেন কিনা? একতরফা ভালোবাসা দিয়ে হয় না। অনেক সময় দেখবেন দুধ না দিলে অনেকে গরুরে মারে, কিন্তু দুধ না দেওয়ার পিছনে কারণটা কি এই বিষয়টা জানতে হবে। আপনি যখন এটা পালতে বড় ভাই কালকে একটা গরু বের করছে, বলতেছে যে এটার এই সমস্যা, আসলে কিন্তু ওর সমস্যা না জানলে এটা উনি খামার থেকে এটা বের করে দিছে, জানে এটাতে ওনার ভালো হইতে পারে, নাও হইতে পারে। সুতরাং ওনার ওষুধে লস 5-7 হাজার 10,000 টাকা খামার থেকে বের করে দিয়ে উনি এটা করে দিছে। মায়া করে লাভ হবে না। আমাদের ভিতর থেকে সম্পূর্ণ এদের প্রতি ভালোবাসা থাকতে হবে।
মায়া মমতা সবকিছু দিয়ে যখন আপনি এদেরকে ই করবেন, যারা ডাক্তারি করতেছেন তাদেরকে বলতেছি, কখনো মানুষ কেউ এখানে ডাক্তারি করেন কিনা একটু হাত তোলেন তো। আচ্ছা, সুন্দর করে বলতেছি, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, প্রাণীদের প্রতি কখনো অত্যাচারী হবেন না। কেউ টাকা কম দিবে, কেউ বেশি দিবে। যারা নতুন ডাক্তারি করবেন তাদেরকেও বলতেছি, আপনাদেরকে আমরা পিসি ডাক্তার বলি। একটা জিনিস মাথায় রাখবেন, প্রাণীদের প্রতি জুলুম করবেন না। আপনি প্রাণীর যে মালিক, ওনার ঘর নিয়ে আসেন মাথায় তুলে, কিস্তির লোকদের মতো, ডোন্ট মাইন্ড, নিয়ে আসেন, ওটা কোনো সমস্যা না। তবে প্রাণীর প্রতি কখনোই করবেন না, তাহলে এই জিনিসটা রিভেঞ্জ সে আপনার থেকে নিবে। বিশ্বাস করেন না করেন, কোনো না কোনো ভাবে রিভেঞ্জ নিবে, বুঝছেন কিনা। গত সপ্তাহে একটা আমি ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার কথাগুলো শেষ করব। আমি যে এলাকাতে চাকরি করে, ওটা হচ্ছে রামগতি উপজেলা, আর আমি ওখানে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সম্প্রসারণ হিসাবে আছি। পুরা মাঠটা আমি দেখি, আমার পোস্টে থাকার কথা 3 জন, আমি আছি 1 জন। তো আমার স্যারও নতুন 43 BCS এর। তো ওই স্যারকে যখন ওই এক লোক অভিযোগ দিছে যে আমার গরুটা এভাবে এভাবে পেট ফুলছে, উনি ইনজেকশন দেওয়ার 5 মিনিটের পরে মারা গেছে। তো জিজ্ঞেস করছি টাকা নিছে কত, 6800 টাকা। ইনজেকশন দিছে কোনটা, 13টা। প্রাণী সম্পদে ইনজেকশন করে 3টা অথবা 4টার বেশি ইনজেকশন কোনোটা না। এবার বেইনে দেন আর আপনি মাংসে দেন, ঠিক আছে। 6800 টাকা নিছে ওই লোকটার। পরবর্তীতে 25,000 টাকা জরিমানা করছি। স্যারও বলছে যে আমি 40,000 টাকা জরিমানা। স্যার আপনি 40,000 টাকা বলিয়েন, এরাই তো মাঠে কাজ করে, আমরা তো ওইরকম যাইতে পারি না, আমি 25,000 টাকা ভাঙিয়ে দিব। তো আসলে যেই কথা সেই কাজ, সে ইনকাম করছে কত, 6,800 টাকা, জরিমানা করছি কত, 25,000 টাকা। তো এই জিনিসটা করা যাবে না। ওই 13টা ইনজেকশনের কারণে কিন্তু এই ইয়াটা, নাহলে গরু মারার জন্য কিন্তু, কারণ চিকিৎসা করেন গরু মারা যাবে। ভাইয়ের যে গরু ক্যালকা যেটা ইউজ, এটা ফুল অলস্টাইন ফ্রিজিয়ান, খুবই সুন্দর, ঠিক আছে। এই আমার এতক্ষণ কথার প্রেক্ষিতে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কার কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, আমরা ভিডিওটা শর্ট করে নেই, অনেক লং টাইম ভিডিও অনেকে দেখতে চায় না। এই ভিডিওটা যে আমরা করলাম, শুধু আমাদের যারা যুবকরা নতুন যুব উন্নয়ন থেকে ট্রেনিং করে যারা নতুন খামারি হচ্ছেন তাদের উদ্দেশ্যে না, সমগ্র বাংলাদেশে যারা গাভী পালতে চান সবার জন্য আমরা কথা বললাম। আপনারা নিজে কর্মসংস্থান তৈরি করে নিজের উদ্যোক্তা নিজেই হন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।